আজ 22শে অগস্ট 2026। এই ভিডিওটা বার করার জন্য আজকের দিনটাই বেছে নিলাম কেন? কারণ 1690 খ্রিস্টাব্দের 24শে অগস্ট কলকাতার জন্মদিন হিসেবে পালন করা হয়। আমি দাঁড়িয়ে রয়েছি সেন্ট জনস চার্চে, আর এখানেই রয়েছে জোব চার্নকের সমাধি। এই ভ্লগটার কোনো কিছুই কিন্তু মিস করবেন না, কারণ বলবো অনেক ইন্টারেস্টিং গল্প আর কিছু ভয়াবহ তথ্য। Hello, I'm Jai and welcome to my channel. সেন্ট জনস চার্চ এটা শুধুই একটা গির্জা নয়, এটা কিন্তু কলকাতার ঔপনিবেশিক ইতিহাসের একটা জীবন্ত সংগ্রহশালা। এই চার্চের নির্মাণ কার্য শুরু হয় 1784 খ্রিস্টাব্দে, আর এটা কমপ্লিট হয়ে যায় 1787 খ্রিস্টাব্দে, 3 বছরের মধ্যে। আর এই যে এন্টায়ার জমিটা দেখছেন, এই জমিটা কে দিয়েছিল জানেন? রাজা নবকৃষ্ণদেব, মানে শোভাবাজার রাজবাড়ি। আর এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। আর গৌড়ের ধ্বংসাবশেষ থেকে পাথর নিয়ে এসে এই গির্জাটা তৈরি হয়েছিল বলে লোকজন এটাকে পাথুরে গির্জা বলতো। আচ্ছা, সেন্ট জনস চার্চ এত বিখ্যাত কেন? এখানে ছড়িয়ে রয়েছে কলকাতার গুরুত্বপূর্ণ ইতিহাসের বিভিন্ন স্মৃতি। তার মধ্যে সেন্ট জনস চার্চ তো আছেই, আছে জোব চার্নকের সমাধি। আচ্ছা, ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রনাউন্সিয়েশনটা কিন্তু জব চার্নক নয়, হ্যাঁ, জোব চার্নক। দ্য স্পেলিং ইজ JOBUS। জোবাস মনে হয়, বাট উচ্চারণ হচ্ছে জোব চার্নক, জোব চার্নকের সমাধি। এছাড়া রয়েছে লেডি ক্যানিংয়ের স্মৃতিসৌধ, আর রয়েছে ব্ল্যাক হোল মনুমেন্ট, আর রয়েছে সেই সময়কার বহু বিশিষ্ট ব্যক্তি এবং কর্মকর্তাদের সমাধি। আচ্ছা, চার্চের ভিতরে রয়েছে ইটালীয় চিত্রশিল্পী জোহান জোফানির আঁকা একটি ছবি, যেটা তিনি লিওনার্দো দা ভিঞ্চির দ্য লাস্ট সাপারের অনুকরণে এঁকেছিলেন। কিন্তু জোফানি কি করেছেন, লাস্ট সাপারে যিশু এবং তার শিষ্যদের যে মুখ ছিল ছবিতে, এখানে তিনি কিন্তু সেই মুখগুলো আঁকেননি। তিনি এঁকেছেন সেই সময়কার ইউরোপীয় বিশিষ্ট ব্যক্তিদের মুখাবয়ব। এবার আসি ব্ল্যাক হোল মনুমেন্টের কথায়। কলকাতার সমস্ত বিতর্কিত ঘটনাগুলির মধ্যে একটিকে চিহ্নিত করে ব্ল্যাক হোল মনুমেন্ট। ঘটনা শুরু 1756 সালে। তখন বাংলার নবাব ছিলেন সিরাজ উদ্দৌলা। তিনি ইংরেজদের থেকে সেই সময় ফোর্ট উইলিয়াম দখল করেন। এদিকে সেই ঘটনাকে কেন্দ্র করে ব্রিটিশ কর্মকর্তা জন জোফানিয়া হলওয়েল একটি বিবৃতি দেন। সেখানে তিনি লেখেন, সিরাজ একটা ছোট্ট ঘরের মধ্যে 146 জন ব্রিটিশকে এমনভাবে বন্দি করে রেখেছিলেন, অক্সিজেনের অভাবে, পায়ে চাপা পড়ে, ভিড়ে দম নিতে না পেরে তার মধ্যে 123 জন মারা যান। এইখানে শুরু হয় বিতর্ক। আধুনিক ইতিহাসবিদরা মনে করেন হোলওয়েলের দেওয়া সংখ্যাটি একটু অতিরঞ্জিত, কারণ সংখ্যাটা 146 বা 123 নয়। এই ঘটনাটা ঘটেছিল সেটা নিয়ে কোনো কারো সন্দেহ নেই, কিন্তু সংখ্যাটা অনেক কম। সেই ঘটনাস্থলে হোলওয়েল 1760 খ্রিস্টাব্দে নিজেই একটি ছোট্ট স্মৃতিফলক বসান। পরবর্তীকালে সেটি হারিয়ে যায়। এরপরে অনেক দিন পর 1901 খ্রিস্টাব্দে, মানে কি কত হচ্ছে, 141 বছর পর, ভারতের ভাইসরয় জর্জ কার্জন সেখানে একটি 15 মিটার উঁচু স্মৃতিফলক তৈরি করেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় বহু ভারতীয়র কাছে এই মনুমেন্টটা ছিল বিদেশি ঔপনিবেশিক প্রচারের একটি প্রতীক, এবং সেখানে সিরাজকে যথেষ্ট ছোট করে দেখানোর একটা প্রচেষ্টা। এটা নিয়ে বিরাট আন্দোলন হয়, প্রচুর আন্দোলন হয়। শেষ পর্যন্ত মাঠে নামেন নেতাজি সুভাষচন্দ্র বোস। 1940 সালে বিরাট আন্দোলন হয় এবং ব্রিটিশ বাধ্য হয় যে ডালহৌসি স্কোয়ার থেকে সেই মনুমেন্ট সরিয়ে নিয়ে চলে আসতে। কোথায় নিয়ে এলেন?
যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি একদম সেন্ট জনস চার্চ প্রাঙ্গণে। কি দেখতে ইচ্ছা করছে মনুমেন্টটা? অ্যান্ড দিস ইজ দ্য কন্ট্রোভার্সিয়াল ব্ল্যাক হোল মনুমেন্ট। আচ্ছা, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি মানে সেন্ট জনস চার্চ প্রাঙ্গণে, এই জায়গায় এই চার্চটা তৈরি হওয়ার আগে কিন্তু ছিল একটা ইউরোপীয় কবরস্থান। চার্চ তৈরি হওয়ার আগেই, জাস্ট আগেই, এখান থেকে সমস্ত কবর সরিয়ে অন্যত্র নিয়ে চলে যাওয়া হয়। শুধুমাত্র এখানে থেকে যায় জব চার্নকের সমাধি। আর তাই এই জায়গাটা এখন যথেষ্ট দর্শনীয় একটা ব্যাপার। মানুষজন আসেন জব চার্নকের সমাধি দেখতে। দেখবেন নাকি সেটা দেখাবো একটু পরে। আচ্ছা, এবার আমি দাঁড়িয়ে রয়েছি লেডি শার্লট ক্যানিংয়ের স্মৃতিসৌধের সামনে। আচ্ছা, এনার সমাধি কিন্তু রয়েছে ব্যারাকপুরের লাট বাগানে। আচ্ছা, ব্যাপারটা একটু গুলিয়ে যাচ্ছে কি? অনেকে কিন্তু এটাকেই বলেন লেডি ক্যানিংয়ের সমাধি। আসলে সমাধি আর স্মৃতিসৌধের মধ্যে ঐতিহাসিকগতভাবে একটা ডিফারেন্স কিন্তু আছে। লেডি ক্যানিংয়ের প্রকৃত সমাধি কিন্তু রয়েছে ব্যারাকপুরের গভর্নমেন্ট হাউসের লাট বাগানে। 1861 খ্রিস্টাব্দে তাকে সেখানে সমাধিস্থ করা হয়। এই সেন্ট জনস চার্চে যে মার্বেলের অপূর্ব স্থাপত্যটি রয়েছে, এটি হলো লেডি ক্যানিংয়ের স্মৃতিসৌধ, যেটাকে বলা হয় সেনোটাফ। এই জিনিসটি কিন্তু প্রথমে ছিল ব্যারাকপুরের লাট বাগানে তার সমাধির ওপর। কিন্তু কি হলো, গঙ্গার ধারের আর্দ্র আবহাওয়ার জন্য সেই ইটালীয় মার্বেল আস্তে আস্তে ক্ষয় পেতে শুরু করলো। এবার এত সুন্দর জিনিসকে তো নষ্ট হতে দেওয়া যায় না, সেই জন্য গঙ্গার ধার থেকে সরিয়ে প্রথমে অন্যত্র ওটাকে শিফট করা হয়েছিল। পরবর্তী সময় এই সেন্ট জনস চার্চে তার স্মৃতিসৌধের ওপরে এটাকে স্থাপন করা হয়। আর হ্যাঁ, ব্যারাকপুরে তার সমাধির ওপরে এর অপেক্ষাকৃত একটা সরল প্রতিরূপ মানে রেপ্লিকা স্থাপন করা হয়। লেডি ক্যানিং দার্জিলিং সফর শেষ করে ফেরার কয়েকদিন বাদেই 1861 খ্রিস্টাব্দে 17ই নভেম্বর মারা যান। সেই সময় তার হাজব্যান্ড ছিলেন ভারতের গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় আর্ল ক্যানিং। কলকাতার কোনো কবরস্থানে নয়, বরং লেডি ক্যানিংকে ব্যারাকপুরের লাট বাগানে সমাধিস্থ করার একটা কারণ ছিল। কারণটা হচ্ছে এই জায়গাটা, লাট বাগান, এটা ক্যানিং দম্পতির একটা অত্যন্ত প্রিয় জায়গা ছিল। আর বিশেষ করে লেডি ক্যানিং যেহেতু প্রকৃতিপ্রেমী ছিলেন, তাই ফুল, গাছ, পাখি, নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য তার বড় প্রিয় ছিল। সেই জন্য আর্ল ক্যানিং তার স্ত্রীকে সেখানেই সমাধিস্থ করেন। আচ্ছা, লেডি ক্যানিংয়ের স্মৃতিসৌধটি এত সুন্দর করে তৈরি করার পেছনে আরেকটি আবেগঘন তথ্য আছে। সেটা হচ্ছে লেডি ক্যানিং না ছিলেন একজন দক্ষ শিল্পী, মানে পেইন্টার। সারা ভারতবর্ষ ভ্রমণের সময় ফুল, পাখি, গাছপালার প্রচুর ছবি এঁকেছেন। সেই জন্য তার স্বামী চার্লস জন ক্যানিং বা আর্ল ক্যানিং চেয়েছিলেন তার স্ত্রীর সমাধির ওপর যে সুন্দর কাজটি থাকবে সেটা একটি শৈল্পিক সাক্ষ্য বহন করুক। কি খুব ইচ্ছা করছে লেডি শার্লট ক্যানিংয়ের সমাধিক্ষেত্রটাও দেখতে? তাহলে কিন্তু আমাকে এখন ডালাসি স্কোয়ার থেকে সেই ব্যারাকপুরে দৌড়তে হবে। চলো, লেটস গো। উঠলো ভাই, তো ব্যারাকপুর যাই। গুপি বাঘার থেকেও বেশি স্পিডে চলে এসেছি ব্যারাকপুরে। দাঁড়িয়ে রয়েছি রাজভবনের লাট বাগানে। তবে হ্যাঁ, এটা কিন্তু আর্মি প্রটেক্টেড এরিয়া, সেই জন্য পারমিশন না করিয়ে কিন্তু আসবেন না। আর এই হচ্ছে সেই গ্রেভ, এর নিচেই শায়িত রয়েছে লেডি ক্যানিংয়ের নশ্বর দেহ। আর হ্যাঁ, এই জায়গাতেই আর্ল ক্যানিং এবং লেডি ক্যানিং কাটাতেন গরমকালের দিনগুলো। এক ব্রিটিশ দম্পতি যারা গ্রীষ্মকালটা লন্ডনের ট্রাফালগার স্কোয়ার বা পিকাডিলি সার্কাসে না কাটিয়ে ভালোবাসতেন ব্যারাকপুরের লাট বাগানে কাটাতে। আর এইখানেই ঘুরে বেড়াতেন লেডি ক্যানিং আর ছবি আঁকতেন ফুল, পাখি এবং প্রকৃতির নৈসর্গিক দৃশ্যগুলোর।
ফিরে এলাম সেন্ট জনস চার্চ জুরিডিকশনে। আচ্ছা, এবার একটা নতুন মজার ইতিহাস। লেডি ক্যানিংয়ের নামের সঙ্গে জুড়ে রয়েছে লেডি কেনি মিষ্টিটা, সেটা আমরা সবাই জানি। এর পিছনে রয়েছে কিন্তু একটা দারুণ গল্প। ঘটনাটি সংক্ষেপে এরকম, সেটা হচ্ছে 1856 সালে লেডি শার্লট ক্যানিং তার হাজব্যান্ডের সঙ্গে যখন ভারতবর্ষে প্রথমবার আসেন, তখন বউবাজারে অবস্থিত ভীমচন্দ্র নাগ তার সম্মানে একটি নতুন মিষ্টি তৈরি করেন এবং সেই মিষ্টিটার নাম দেওয়া হয় লেডি ক্যানিং। তবে এটা একটু মতভেদ আছে, কেউ বলেন যে তার ভারতে আগমন হিসেবে তৈরি করা হয়েছিল মিষ্টিটা, আবার কেউ বলেন যে লেডি ক্যানিংয়ের জন্মদিনে এটা তৈরি করা হয়েছিল। প্রথমে মিষ্টিটার নাম দেওয়া হয়েছিল লেডি ক্যানিং, কিন্তু বাঙালিদের অসাধারণ ইংরেজি উচ্চারণে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে নেম অফ দ্য সুইট ইজ লেডি ক্যানিং অ্যান্ড দ্য সুইট ইজ ভেরি বিউটিফুল, পাতা গাছ শিকড় বাকল হয়ে সেটা লেডি ক্যানি হয়ে গেল। আচ্ছা, একটা মজার কথা বলি, সেটা হচ্ছে পান্তুয়া আর লেডি ক্যানি অনেকটা একই রকম দেখতে হলেও ঐতিহ্যগতভাবে এবং রেসিপিগতভাবে পান্তুয়া, লেডি ক্যানি এবং গুলাব জামুনের মধ্যে কিন্তু বিস্তর ফারাক। হিয়ার ইজ অ্যানাদার ইন্টারেস্টিং স্টোরি। সেই সময় কুক অ্যান্ড ক্যালভি নামের একটি কোম্পানি, ব্রিটিশ কোম্পানি, যারা গয়না এবং ঘড়ি তৈরি করে, তারা কলকাতায় সেই সময় ব্যবসা করছে। তো এই কোম্পানির কর্ণধার মিস্টার থমাস কুক এই ভীমনাগের দোকানে বউবাজারে মিষ্টি খেতে যান এবং মিষ্টি খেয়ে প্রচণ্ড খুশি হয়ে পড়েন, আহ্লাদিত, আপ্লুত, আনন্দিত হয়ে পড়েন। তিনি খেয়াল করেন যে দোকানের দেওয়ালে কোনো ঘড়ি নেই। তো সেটা দেখে তার মনে হয় এবং তিনি দোকানের কর্ণধারের সঙ্গে কথা বলেন যে তিনি একটি ঘড়ি গিফট করতে চান। তখন স্বয়ং ভীমচন্দ্র নাগ বলেন যে আমাদের কর্মচারীরা তো ইংরেজি কেউ পড়তে পারে না, 1 2 3 4 পড়তে পারবে না, তো ঘড়ি যদি দিতেই চান তাহলে এই অক্ষরগুলোকে যদি একটু বাংলায় 1 2 3 4 লিখে দেন, বাংলায় নট নিউমারিক 1 2 3 4, কথায় এ ক 1 দয় রস্যই 2 এরকম করে 12 পর্যন্ত লিখে দেন, তাহলে তারা বুঝতে পারবে আমাদের খুব উপকার হয়। সেই অনুরোধ শোনার পর থমাস কুক সেই ঘড়িটি তৈরি করেন একদম ইংল্যান্ডে। তার যন্ত্রপাতি যদিও সুইস, কিন্তু সে কাস্টম মেড ঘড়ি তৈরি হয় ইংল্যান্ডে, সেই বাংলায় লেখা সমস্ত কিছু, এবং সেটা এখানে আসে। তিনি ভীমচন্দ্র নাগের দোকানে সেটা গিফট করেন। সেই ঘড়িটি আজও ভীমনাগের দোকানে দেওয়ালে শোভা পাচ্ছে শুধু নয়, তামাম কলকাতার লোকজন সেখানে মিষ্টি খেতে যায়, অন্যান্য খাবার খেতে তো যাই, ঘড়িটি কিন্তু একটু দর্শনীয় বস্তু। কি কুক অ্যান্ড ক্যালভির ঘড়িটা দেখতে ইচ্ছা করছে? তার মানে কিন্তু আমাকে এখন আবার বউবাজার দৌড়তে হবে। ওয়েল, চলো, বি ফর ব্যারাকপুর যখন হয়েছে তখন বি ফর বউবাজার নয় কেন? উঠলো ভাই তো, রাইট। আমি চলে এসেছি ভীমচন্দ্র নাগের দোকানে। আর মজার কথা হচ্ছে এই দোকানটা প্রতিষ্ঠা হয়েছিল 1826 খ্রিস্টাব্দে, এটা 2026, একদম 200 বছর বয়সী এই দোকানটা। এরকম একটা ঐতিহ্যবাহী কোনো দোকান বা কোনো হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে দাঁড়িয়ে থাকলে অটোমেটিক্যালি কীরকম একটা ফিলিং আসে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এতক্ষণ তোমাদের যে কথা বলেছি, এক তো লেডি ক্যানির কথা বলেছি, সেটা তো আসছি সেই পয়েন্টে। মেনলি হচ্ছে কুক অ্যান্ড ক্যালভিন সেই ঘড়ি, থমাস কুক যেটা ভীমচন্দ্র নাগকে উপহার দিয়েছিলেন। আসুন সেটা দেখে নেওয়াটাই এই মুহূর্তে মুখ্য উদ্দেশ্য। একটা জিনিস একটু দুঃখের, সেটা হচ্ছে ভীমচন্দ্র নাগের কোনো ছবি পাওয়া যায় না, কিন্তু বাঁ দিক থেকে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এটা হলো ভীমচন্দ্র নাগের ছেলে এবং তার ছেলে এরকমভাবে পরপর বংশধরদের ছবি। তোমরা তো জানো আমি এমনি খাদ্য রসিক, ওকে। আর ভীমচন্দ্র নাগের দোকানে এসে আর লেডি ক্যানি নিয়ে এত কিছু বকবক করার পরে যদি এখানে এসে লেডি ক্যানি নাই খেলাম তাহলে আর কি করলাম? সেই জন্য নিয়ে নিয়েছি লেডি ক্যানি। লেডি ক্যানি সম্বন্ধে দুটো কথা বলে নিই, তার প্রিপারেশন, ঐতিহ্য ইত্যাদি নিয়ে কিছু বলবো না। লেডি ক্যানির দাম হচ্ছে 25 টাকা করে। এইখানে কিন্তু এমনিতে ইউপিআই এর ব্যবস্থা নেই, শুধুমাত্র 200 টাকার উপরে যদি বিল হয় তাহলেই একমাত্র ইউপিআইতে পেমেন্ট হয়। এর খুব একটা লজিক আমি বুঝতে পারিনি খুব একটা। এই মুহূর্তে সেটাও চলছে না। এই মুহূর্তে দিস ইজ অগস্ট 2026,
হয়তো সেটা আর কয়েকদিন পরে চালু হয়ে যেতে পারে। তোমরা যখন ভিডিও দেখছো এমন হতে পারে চালু হয়ে গেছে। যাই হোক, আমি বেশি কথা আর বলবো না, আমি একটু লেডিকেনিটা খাই। লেডিকেনি খেয়ে কি আমি ফুড ব্লগ করছি না, হ্যাঁ, জাস্ট এখানে এসে লেডিকেনি না খেলে অনেক সাহেবরা, ইউরোপীয়রা, বিশেষ করে ভীমচন্দ্রনাথ তো অবশ্যই পাপ দেবেন এবং থামাস কুকও পাপ দেবেন, সেই জন্য এটা খাচ্ছি। I didn't come here for food vlogging, সেই জন্য আমি লেডিকেনি কেমন খেতে সে নিয়ে চুলচেরা বিচার করবো না। সব থেকে বড় কথা হচ্ছে লেডিকেনি ইজ গুড, তাতে ঘিয়ের গন্ধ রয়েছে, এলাচ দেওয়া রয়েছে এবং বড় বড় গোলাপ জামুনের মতো সাইজ। আমি বলতে গিয়ে আমার চোখটাই গোলাপ জামুনের মতো হয়ে যাচ্ছে। প্রধান ব্যাপার হচ্ছে একটা অনুভূতি। যারা এই লেডিকেনি মিষ্টিটা তৈরি করেছেন এবং এই মিষ্টির সঙ্গে এরকম ইতিহাস জড়িয়ে রয়েছে, সেই দোকানে দাঁড়িয়ে লেডিকেনি খাওয়ার একটা অন্যরকম ফিল আছে। সেই ফিলটা যদি তোমরা পেতে চাও, কলকাতাবাসী হিসেবে, কলকাতার তো চারিদিকে ঐতিহ্যে এবং ইতিহাসে ভর্তি, সেই জন্য তোমরা এখানে আসতে পারো, তোমরা এখানে খেতে পারো। বাইরে ভাই আমার এখানকার পার্ট চুকে গেছে। এবার আমি আবার ফিরে যাচ্ছি সেন্ট জনস চার্চে, শোনাবো একটা ডুম স্টোরি। সাল 1655, সেন্ট ফোর্ট জর্জে একটা জাহাজ এসে ভিড়ল। প্রচুর লোকের সঙ্গে একটা যুবক প্রচণ্ড ভয় ভয় নেমে এলো জাহাজ থেকে। সে এসেছে কলকাতায় চাকরির আশায়। যুবক ছিল করিতকর্মা, সে চাকরি তো পেলই, কিছুদিনের মধ্যে হয়ে গেল হুগলির কুঠিয়াল। যদি জানতে চান তিনি কে ছিলেন তাহলে একটু পরে বলছি, তবে যদি জানতে চান তিনি কেমন মানুষ ছিলেন তাহলে বলবো সারা দিন সারা রাত তিনি ডুবে থাকতেন সুরা আর নারীতে। কেউ বলতে পারেন আরে বাপরে তাহলে তো ভীষণ রঙিন লোক ছিল, আর কেউ বলতে পারেন ছি ছি তার মানে তো একেবারে দুশ্চরিত্র, মাতাল। বাড়তে বাড়তে তিনি এমন কিছু নারী ঘটিত কর্মকাণ্ড করে বসলেন যে মুঘলরা তার মৃত্যু পরোয়ানা জারি করলো। তারিখটা পর্যন্ত বলে দিচ্ছি, 1690 খ্রিস্টাব্দের 24শে অগস্ট। সেই লুচ্চা লুম্পেন লম্পট লুজ ক্যারেক্টারের কাছে সেই খবর এসে পৌঁছলো, তিনি পালাতে শুরু করলেন। কয়েকজন সাঙ্গপাঙ্গকে নিয়ে 2-3 জন তিনি একটা শালতি নৌকো করে ভেসে পড়লেন জলপথে। চারিদিক তখন বৃষ্টিতে ভেসে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই, মৃত্যু ভয়। তিনি পালাচ্ছেন আর পালাচ্ছেন। দুপুর 3:20 বাগবাজার বা তার আশেপাশের কোনো ঘাটে এসে নৌকো ভিড়ল। সোজা দৌড়লেন জায়গিরদার বিদ্যাধর রায়চৌধুরীর কাছে, চাইলেন পলিটিক্যাল অ্যাসাইলাম এবং পেলেনও। সারাদিন কাটে সুরাপান করে। ঘরে যদি কেউ ঢোকে তাকে গ্লাস বোতল এসব ছুঁড়ে মারেন। এইভাবে কেটে গেল 28 মাস, মানে 2 বছর 4 মাস। আর 1693 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি লোকটা পটল তুলল। যারা এতক্ষণ ধরে অপেক্ষা করে বসে রয়েছেন এই রত্নটিকে জানার জন্য, তাদের বলি এর নাম হচ্ছে জোব চার্নক। কলকাতা প্রতিষ্ঠা, জন্ম, আবিষ্কারের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। তার মৃত্যু পরোয়ানা কবে জারি হয়েছিল তারিখটা একটু আগে বলেছি, মনে আছে? 1690 খ্রিস্টাব্দের 24শে অগস্ট। হ্যাঁ, সেই ডেটটা। কিছুদিন আগে পর্যন্ত যে ডেটটাকে কলকাতার জন্মদিন হিসেবে ধরা হতো। হি ওয়াজ জাস্ট আ মাতাল লুম্পেন লম্পট অ্যান্ড লুজ ক্যারেক্টার। হ্যাঁ, হি ওয়াজ দ্য ফার্স্ট ব্রিটিশ হু স্টেড ওভারনাইট হিয়ার। তিনি প্রথম ব্রিটিশ ছিলেন যিনি কলকাতায় এসে রাত্রিবাস করেছিলেন, ব্যাস। তাছাড়া আইনি আকবরী সহ বহু পুরনো নথিতে অনেক দিন ধরে কলকাতা, সুতারান্ডি, গোবিন্দপুর এসবের উল্লেখ পাওয়া যায়। 2003 সালে ক্যালকাটা হাইকোর্ট ইতিহাসবিদদের নিয়ে একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করেন এবং রায় দেন যে 1, জোব চার্নককে কলকাতার প্রতিষ্ঠাতা বলা যাবে না, এবং 2, কোনো নির্দিষ্ট তারিখকে কলকাতার জন্মদিন হিসেবে সেলিব্রেট করা যাবে না। এই দেখবেন না জোব চার্নকের সমাধি? কাম অন।
সেন্ট জনস চার্চ বা জোব চারণিকা সমাধিতে কী করে আসবেন কি বলবো, চলে আসবেন ডালাসি, চলে আসবেন জিপিও থেকে একটুখানি এগোলেই সেন্ট জনস চার্চ। গুগল ম্যাপে তো পাবেনই, 10 টাকা করে কিন্তু পার হেড এন্ট্রি ফি। আমার ভ্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল বাটন কিন্তু অবশ্যই ক্লিক করবেন। তাহলে কী হবে, এরকম সুন্দর সুন্দর ভিডিও বেরোনো মাত্রই আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশন। বাই ফর টুডে।